আজ পড়ব অনামিকা মণ্ডলের লেখা গল্প আমার মুক্তি আলোয় আলোয়। আলমারি খুলে নেকলেসটা বের করে কিছুক্ষণ অবধি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল দীপা। তারপর আস্তে আস্তে নেকলেসটাতে হাত বুলিয়ে চোখ বন্ধ করে নেকলেসের মধ্যে বড়দির শরীরের গন্ধ খোঁজে সে। এমন সময় ফোনটা বেজে ওঠে ওর। ফোন কানে নিতেই ওপাশ থেকে ঋতুজা তাড়া লাগায়। আর কত দেরি ম্যাডাম, কখন আসবেন? তাড়াতাড়ি নেকলেসটা গলায় ঝুলিয়ে বাস্তবে ফিরে আসে সে। সত্যি বলতে কি, নেকলেসটা পরে বেশ একটু অস্বস্তি হচ্ছিল ওর। বড়দি বেঁচে থাকতে অনেকবারই ওকে নেকলেসটা পরতে বলেছিলেন, কিন্তু দীপার কেন জানি মনে হতো নেকলেস গয়নাটা একমাথা সিঁদুর, কপালে বড় টিপ আর মাথায় ছোট ঘোমটার সঙ্গেই মানায় বেশি। কাজের সময় এইসব কথা মনে হতে নিজের উপরেই বেশ বিরক্ত হয় দীপা। ধুর, ওর মতো সফল মহিলা কজন আছে এই সমাজে? আজও কেন তবে ওই সব শাঁখা সিঁদুরের জন্য মনটা লালায়িত হয়? নাকি তার ভিতরে আজও রঘুনাথপুর গ্রামে সেই সরল সোজা কিশোরীটি বেঁচে আছে, যে হাজার অত্যাচারের পরেও শ্বশুর শাশুড়ি স্বামীর পা ধরেছিল তাদের সংসারে একটু আশ্রয় পাবার জন্য? মনটা অকারণেই ভারী হয়ে ওঠে দীপার। এমন সময় পিছন থেকে ওদের পুরনো কাজের লোক জবা এসে বলে, দিদিমণি, সব জিনিসপত্র গাড়িতে তুলেছি। আর কি কিছু আছে? দীপা জবার দিকে ঘুরে বলে, না রে, এই হাত ব্যাগটা আমিই নিয়ে যাব, চল এবার এগুই। জবা দীপার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, কি সুন্দর লাগতেছে গো তোমারে দিদিমণি, আর ওই গলার হারখান খুব মানাইছে। কেন যে এতকাল পরো নাই? দীপা একটু লজ্জা পেয়ে বলে, থাম দেখি, মেয়ে বিয়ে দিতে যাচ্ছি, কত চিন্তায় আছি, তুই এখন আমাকে নিয়ে পড়লি। আর এই নেকলেসটা পরতাম নাকি? কে যেন বলল প্লেনে নাকি ব্যাগে গয়না নিয়ে যেতে দেয় না, গায়ে পরা থাকলে কিছু বলে না, তাই পরে নিলাম। ওদিকে মেয়ে আবার বড়দির এই হাট ছাড়া বিয়ে করতে যাবে না, যত ঝামেলা। মুখে একটু বিরক্তি নিয়েই নিজের ঘর থেকে বেরিয়ে বড়দির ঘরে ঢুকে বড়দির ছবির সামনে দুহাত জোর করে নমস্কার করে। মনে মনে বলে, ভগবান বলে যদি কেউ থাকেন তাহলে তুমি আমার ভগবান বড়দি। আশীর্বাদ করো আমি যেন আমার কাজে সফল হই। তোমার সইয়ের বিয়ে দিতে যাচ্ছি, দেখো ওরা যেন সুখী হয়, আমার মতো ভাগ্য যেন ওর না হয়। গাড়িতে আয়েশ করে বসে দীপা মনে মনে ভাবে, কতদিন পর এইভাবে বাইরে বের হলো। একা একাই এই শহরে থেকেই সেভাবে অনেক দিন বের হয়নি ও। সে কি লন্ডনে একা একা যেতে পারবে? এয়ারপোর্টে বুবলি আর ওর হবু বর ডিক থাকবে, তাও প্রায় 15-16 ঘন্টার প্লেন জার্নি। মনে একটা চাপা টেনশন তো রয়েই যায়। টেনশন কাটাতেই গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকালো দীপা। তাদের এই যোধপুর পার্কের বাড়ির এলাকাটা বেশ নিরিবিলি। চওড়া রাস্তার পাশের গাছগুলো গত রাতের বৃষ্টির জলে ভিজে সতেজ হয়ে উঠেছে। তার উপরে সকালের নরম রোদ পড়ে যেন গাঢ় সবুজ আলো ঠিকরে পড়ছে। আকাশের সাদা মেঘের ভেলার সাথে দূর থেকে ভেসে আসা শিউলি ফুলের গন্ধ বলে দিচ্ছিল মা আসতে আর বেশি দেরি নেই। গাড়ির জানালায় চোখ রেখে বাইরের দৃশ্যপট দেখতে দেখতেই দীপার মন চলে গেল আজ বহুদিন আগে কলকাতা থেকে অনেক দূরে সেই রঘুনাথপুর গ্রামে। সেখানেও এই রকম এক শিউলির গন্ধমাখা দিনে দীপার সৎমা এসে বলেছিল, আজ থেকে ওর আর স্কুলে যেতে হবে না, আজ ওর বিয়ের পাকা কথা হবে। দীপা হকচকিয়ে গিয়ে কিছু জিজ্ঞেস করার আগেই ওর মা বলেছিল, কদিন আগে গাঁয়ের মনসা পুজোতে পাত্রের বাবা মা দীপাকে দেখে পছন্দ করেছে, আজ পাত্র এসে দেখে একেবারে পাকা কথা বলে যাবে, এই আঘ্রাণেই বিয়ে। দীপা চিৎকার করে কেঁদে বলে, না, সে বিয়ে করবে না, সে তো সবে ক্লাস 8-এ পড়ে, এখন সে আরও পড়বে, এখন সে বিয়ে করবে না। কিন্তু ওর কথা শেষ হওয়ার আগেই দীপার সৎমা ওর পিঠে দুম করে কিল মেরে ঘরে ঢুকিয়ে দেয়। তারপর বিকেলে পাত্রপক্ষে এসে দীপাকে পছন্দ করে যায়। তার 1 মাস পরে দীপার সাথে ওদের ছেলের বিয়ের দিন ঠিক করে যায়। পাত্রপক্ষ চলে গেলে দীপা বিয়ে করবে না বলে তুমুল জেদ করে, কিন্তু দীপার সৎমা দীপার কথায় কর্ণপাত করে না। দীপাকে মেরে ঘরে আটকে রাখাও পরের দিন দীপাকে ওনার বাপের বাড়িতে পাঠিয়ে দেন। সেখানেই দীপার থেকে 17 বছরের বড় শ্যামলালের সাথে দীপার বিয়ে হয়ে যায়। সাথে সাথে দীপার পড়াশোনা করার স্বপ্ন শেষ হয়ে যায়। ছোট থেকেই পড়াশোনায় দীপার খুব আগ্রহ ছিল।
ওদের গ্রামের একমাত্র মেয়েদের স্কুলের বড়দি দীপাকে এই কারণেই খুব ভালোবাসতেন ও পড়াশোনার ব্যাপারে উনি দীপাকে খুব সাহায্য করতেন। দীপা বিয়ে আটকানোর শেষ চেষ্টা হিসেবে ওদের স্কুলের বড়দিকে নিজের আসন্ন বাল্যবিবাহ ও এই বিয়েতে ওর অমতের কথা জানিয়ে যেভাবেই হোক এই বিয়ে আটকানোর অনুরোধ জানিয়ে একটা চিঠি লিখে ও ছোট ভাইয়ের হাত দিয়ে বড়দির কাছে পৌঁছে দিতে বলেছিল। কিন্তু দীপার ভাই দিদির বিয়ের আনন্দে সেই চিঠির কথা ভুলেই গিয়েছিল। সে দিদির বিয়ের অনেক পরে স্কুলে যাবার পথে মেয়েদের স্কুলে ঢুকে বড়দিকে চিঠিটা দিয়ে আসে। ততদিনে দীপার যা ক্ষতি হওয়ার হয়েই গিয়েছিল। শ্যামলাল চৌধুরীর হাত ধরে 14 বছরের কিশোরী দীপা তার বিরাট বড়লোক শ্বশুরবাড়ি এসে দেখে সেখানে মা লক্ষ্মীর অসীম কৃপা দৃষ্টি থাকলেও মা সরস্বতীর প্রবেশ নিষেধ। ব্যবসা চালানোর মতো হিসেব নিকেশ পুরুষরা জানলেও মেয়েরা একেবারেই অশিক্ষিত। প্রবল পুরুষতান্ত্রিক এই বাড়িতে মেয়েদের কোনো সম্মান নেই। তারা পুরুষের অন্যায় অত্যাচার মেনে নেওয়াই তাদের ভবিতব্য বলে মেনে নিয়েছে। দীপার প্রতাপশালী শ্বশুরমশাইয়ের কথার উপরে কথা বলতে পারে না কেউই। আর তার লম্পট স্বামী মদ খেয়ে বাইজি বাড়িতে রাত কাটিয়ে পরের দিন সকালে বাড়ি এসে বউকে পেটানোকেই পৌরুষত্ব বলে মনে করত। যেদিন রাতে বাড়ি থাকতো সে রাতে দীপার কিশোরী অপরিণত শরীরের উপর স্বামিত্ব ফলানোর নামে চলত যৌন নির্যাতন। দীপা দাঁতে দাঁত চেপে সব সহ্য করত। কোনো রাতে প্রতিবাদ করলে জুটত চড় থাপ্পড়। এর উপর ছিল শাশুড়ি ননদের মানসিক অত্যাচার। হাতে ঘরের মেয়েকে বড়লোক বাড়িতে বউ করে এনে কত বড় ভুল করেছে সেই প্রমাণ করতেই উঠতে বসতে খোঁটা দিত দীপাকে। নিরুপায় দীপা সব কিছু মুখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না। বিয়ের পর দীপার বাবা 2-1 বার দীপাকে দেখতে গিয়েছিল, কিন্তু প্রতিবারই ওনাকে অপমানিত হয়ে ফিরে আসতে হয়েছিল। সেই দুঃখে দীপার নিরীহ বাবা অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন আর তার কিছুদিন পর ইহলোকের মায়া ত্যাগ করেন। তবে দীপার উপর অনেক অত্যাচার করলেও মাঝে মাঝে ইচ্ছে হলে শ্যামলাল তার কিশোরী বউয়ের জন্য চুমকি বসানো শাড়ি অথবা বাহারি কাঁচের চুড়ি বা ঝুটা গয়না এইসব কিনে আনত। সেসব দিনে সে দীপার সাথে খুব ভালো ব্যবহারও করত। দীপার ভারী ভালো লাগতো ওই সব দিনগুলো। কিন্তু বেশিরভাগ দিনই মারধর গালিগালাজ খেয়ে শ্বশুরবাড়িতে মুখ বুজে পড়ে থাকতে হতো দীপাকে। কারণ ও জানতো বাপের বাড়ি ফিরে গেলে সৎমার অত্যাচার আরও বাড়বে। এরই মধ্যে একদিন দীপা জানতে পারে যে সে মা হতে চলেছে। এত দুঃখের মধ্যেও আসন্ন মাতৃত্বের কথা ভেবে দীপা খুশি হয়। তার জীবনে একদম নিজের কেউ আসছে এই ভাবনাই তাকে সব দুঃখ কষ্টের কথা ভুলিয়ে দেয়। শ্যামলালও যেন একটু সদয় হয় দীপার উপর। তার বাইরে রাত কাটানো কমে, তবে ওইটুকুই। দীপার শরীর কেমন আছে বা সে ঠিকমতো খাওয়া দাওয়া করলো কি না তার খবর সে কোনোদিন নিত না। তার কেবল একটাই দাবি ছিল, সেটা হলো দীপার যেন ছেলে হয়। শ্যামলালের দাদার প্রথম বাচ্চা ছেলে, তাই শ্যামলালেরও প্রথম বাচ্চা ছেলেই চাই। মেয়ে হলে এই বাড়িতে দীপার কোনো স্থান হবে না। শ্যামলালের কথায় দীপার অন্তরাত্মা ভয়ে কেঁদে উঠত, কিন্তু কিছুই বলতে পারত না। মনে মনে ঠাকুরের কাছে ছেলের জন্য প্রার্থনা করত। শাশুড়ির কথা মতো ব্রতও পালন করত। নির্দিষ্ট সময়ে দীপার একটা ফুটফুটে মেয়ে হয়। মেয়ে হয়েছে শুনে শ্যামলালের কথাগুলো মনে করে দীপার অন্তরাত্মা শুকিয়ে যায়। কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে তার মনের সব ভয় দূর হয়ে যায়। ওদিকে মেয়ে হয়েছে শুনে শ্বশুরবাড়ির বুড়ি ঝি ছাড়া আর কেউ দীপার মেয়েকে দেখতে হাসপাতালে আসে না। হাসপাতাল থেকে ওই বুড়ি ঝি দীপাকে বাড়িতে নিয়ে যায়। সেখানে শ্যামলাল নিজে বাড়ির দরজায় দাঁড়িয়ে থেকে বলে তার মেয়ে হতে পারে না, ওই মেয়ের বাবা সে নয়। 15 বছরের অসহায় দীপা একটু আশ্রয়ের জন্য শ্বশুর শাশুড়ি এমনকি তার স্বামীরও পায়ে ধরে, কিন্তু তারা দূর দূর করে দীপাকে তাড়িয়ে দেয়। অসহায় দীপা বাপের বাড়ি ফিরে আসে। সেখানেও দীপা ও তার সদ্যজাত বাচ্চাকে নিয়ে রোজ অশান্তি শুরু হয়। অসুস্থ শরীরে দীপা সারাদিন ঘরের কাজ করেও তার সৎ মায়ের অত্যাচার থেকে মুক্তি পায় না। এমন একদিন দীপার স্কুলের বড়দি ওদের বাড়িতে আসেন। দীপার অবস্থা দেখে তিনি বলেন, তোর চিঠি আমি তোর বিয়ের অনেক পরে পাই, আগে পেলে এত বড় সর্বনাশ তোর হতে দিতাম না। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, এবার আমি তোকে আমার কাছে নিয়ে যাব। তুই আবার নতুন করে পড়াশোনা শুরু করবি।
এরপর দীপা সৎ মায়ের চোখ রাঙানিকে উপেক্ষা করেই বড়দি দীপাকে তার বাড়িতে নিয়ে আসে। তারপর বড়দির কাছে বাড়িতে বসেই প্রাইভেটে পড়ে মাধ্যমিকে দারুণ রেজাল্ট করে দীপা। এর মধ্যে বড়দি স্কুল থেকে অবসর নেন। তারপর উনি দীপা আর দীপার মেয়েকে নিয়ে কলকাতায় চলে আসেন। এখানে এসে দীপাকে ভালো কলেজে ভর্তি করে দেন। সে কলেজে পড়াশোনা এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর বড়দির অবসর জীবনের বড় অবলম্বন হয়ে ওঠে দীপার মেয়ে অনুসুয়া। দীপা অবশ্য মেয়েকে বুবলি বলেই ডাকত, আর বড়দি ডাকতেন সই বলে। দেখতে দেখতে দীপার পড়াশোনা শেষ হলো। ওদিকে বুবলিও স্কুলে ভর্তি হলো। দীপা এরপর কলেজে চাকরি নিল। বড়দি ও দীপার সাহচর্যে বুবলির পড়াশোনা ভালোই চলছিল। বহুদিন পর একদিন হঠাৎ দেশের বাড়ি থেকে দীপার ঠিকানা খুঁজে খুঁজে দীপার ভাই ওদের বাড়িতে এলো। এতদিন পরে ভাইকে পেয়ে দীপার চোখের জলের বাঁধ ভাঙল। দীপার ভাই দীপাকে অনুরোধ করে ওর মেয়েকে পড়ার জন্য কিছু অর্থ সাহায্য করতে। এতদিন দিদির কোনো খোঁজ নিল না, অথচ এখন টাকার জন্য দিদির কাছে এসেছে দেখে প্রথমে দীপার খুব রাগ হয়েছিল, কিন্তু তারপর ভাইয়ের মুখ চেয়ে ভাইকে অর্থ সাহায্য করতে রাজি হয়ে গেল। এরপর থেকে মাঝে মাঝেই দীপার ভাই ভাইয়ের বউ ভাইজি আসতো। ওদের থেকেই সেই গ্রামের খবর পেত। ওরাই জানিয়েছিল শ্যামলাল বিয়ে করেছে, ওর 3টে ছেলেও হয়েছে। কিন্তু ওদের এখন আর আগের অবস্থা নেই। ওদের অবস্থা একেবারেই পড়ে গেছে। ছেলেরাও এক একটা অমানুষ। চুরি ডাকাতি থেকে এমন কোনো খারাপ কাজ নেই যে ওরা করে না। তারপর বহুদিনই ওদের কোনো খবর আর দীপা শোনেনি। আসলে এইসব খবরগুলো দীপার মনে আর সেভাবে কোনো অনুভূতি সৃষ্টি করতো না। দীপার নির্লিপ্ততায় ওরাও অনেক দিন আর কিছু বলতো না। এইসব চিন্তার মাঝে হঠাৎ করেই গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। দীপা একটু বিরক্তই হয়। তখন ওর ড্রাইভার বলে রাস্তায় খুব জ্যাম। দীপা গাড়ির জানালায় তাকিয়ে দেখে হাতিবাগান এসে গেছে। বাবা, এতটা পথ চলে এলো, বুঝতেই পারলো না ও। ঘড়ির দিকে তাকিয়ে মনে মনে ভাবে, না, খুব একটা দেরি হয়নি। বুবলি কলকাতা ছেড়ে লন্ডনে পড়তে গেছে, বেশ কয়েক বছর হয়ে গেছে। পড়াশোনার পর ওখানে সে এখন অধ্যাপনা করে। ওখানে যাবার পর অনেকবারই সে দীপাকে ওর কাছে যেতে বলেছে, কিন্তু দীপার কলেজ, ছাত্রছাত্রী এইসব ছেড়ে মেয়ের কাছে যেতে তার মন চায়নি। আসলে বড়দির কাছে থেকে দীপা শিখেছিল কি করে ছাত্রছাত্রীদের নিজের সন্তান স্নেহে মানুষ করতে হয়। নিজের ছুটির দিনগুলো দীপা এদের নিয়েই মেতে থাকতো। বরং বড়দি অসুস্থ শরীর নিয়েও নাতনির আবদারে একবার লন্ডন ঘুরে এসেছিল। এই নিয়ে বুবলির অনেক অভিমানও ছিল, কিন্তু দীপার নিজের শহর ছেড়ে বাইরে যেতে কেন জানি প্রবল একটা অনীহা সবসময়ই কাজ করত। তাই যখন দীপার অবসরের দিন এগিয়ে আসে, তখন সে একটা গভীর বিষাদের মধ্যে ডুবে যায়। একে তো মেয়ে দেশে নেই, তার মধ্যে বড়দিও বছর 2 আগে মারা গেছেন। এতদিন তাও ছাত্রছাত্রী, কলেজ এইসব ছিল, কিন্তু এখন সে কি করবে? গভীর অবসন্ন মন নিয়ে এই কথাগুলোই একদিন দীপা তার প্রিয় ছাত্রী ঋতুজাকে বলেছিল। উচ্চশিক্ষিত ও মেধাবী এই ছাত্রীটি বর্তমানে রাজ্যের শিক্ষামন্ত্রী। মন্ত্রী হিসেবে খুবই সৎ ও কাজের বলে মানুষের কাছ থেকে অনেক সম্মান সে পেয়েছে। দীপাকে ঋতুজা খুবই ভালোবাসে ও সম্মান করে। ঋতুজাই একদিন দীপাকে প্রস্তাবটা দেয়। সে বলে, সরকার কতগুলো পিছিয়ে পড়া গ্রামে মেয়েদের কলেজ খুলবে। দীপা যদি চায় তো দীপার গ্রামেও একটা কলেজ খোলার ব্যবস্থা সরকার থেকে করবে। তবে তার আগে ওখানে জনমত গড়ে তুলতে হবে। দীপার প্রস্তাবটি খুবই ভালো লাগে। ওই গ্রামে মেয়েদের শিক্ষার আলো থেকে পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে স্কুল কলেজের অভাব। স্কুল যদিও বা 2-1টা হচ্ছে, কিন্তু কলেজ এত দূরে যে সেখানে মেয়েদের যাওয়া খুবই অসুবিধে। তাই দীপাও ঋতুজার প্রস্তাবটি গ্রহণ করে। অবসরের বছর 2 আগে থেকেই এই ব্যাপারে প্রায়শই সে গ্রামে যায় এবং কলেজ তৈরির ব্যাপারে গ্রামের মানুষকে তার পাশে পায়। নিজের গ্রামের মেয়ের এই সাফল্যে সবাই খুশি হয়। সেখানে গিয়ে দীপা জানতে পারে শ্যামলালদের অত বড় বাড়িঘর, জমি জায়গা সব বেচে ওরা কোথায় যেন চলে গেছে। দীপা অবশ্য এইসব ব্যাপারে কিছুই কৌতূহল দেখায় না। এরই মধ্যে বুবলি একটি ব্রিটিশ ছেলেকে বিয়ে করবে বলে মাকে জানায়। ছেলেটি বুবলির সহকর্মী। বুবলি ফোনে দীপার সাথে ওর হবু বরের কয়েকবার কথা বলিয়ে দিয়েছে। দীপারও ভালো লেগেছে ছেলেটিকে। তবে বিয়ে বুবলি ওই দেশেই করবে।
আর দীপাকেও বিয়েতে থাকতে হবে। অগত্যা এত বছর পর দীপা মেয়ের ওখানে চলেছে। আজ রাতেই ফ্লাইট। দীপা ওখান থেকে আসার পরই ওদের গ্রামের কলেজ প্রতিষ্ঠিত হবে। ওই গ্রামে মেয়েদের শিক্ষার প্রসারে দীপার বড়দির অবদানের কথা মাথায় রেখে ওই কলেজের নাম বড়দির নামেই রাখা হয়েছে। যে মানুষটা তার জীবন বদলে দিয়েছিল তার নামে কলেজ প্রতিষ্ঠা হচ্ছে বলে দীপারও খুব ভালো লাগছে। নবনির্মিত কলেজের ব্যাপারে কথা বলার জন্যই দীপা মেয়ের ওখানে যাওয়ার আগে ঋতুজার বাড়ি বিরাটিতে যাচ্ছে। রাতে ওখানে থেকেই প্লেনে উঠবে। হঠাৎই একটা জোরে ঝাঁকুনি দিয়ে দীপার গাড়িটা থেমে যায়। ড্রাইভার গাড়ি থেকে নেমে পড়ে। কি হয়েছে দেখতে দীপাও গাড়ি থেকে নামে। নেমে দেখে একটি লোক রাস্তায় বসে পড়েছে। ওর হাতে অনেকগুলো বিছানার চাদর। লোকটা মনে হয় হকার। দীপাকে দেখে দীপার ড্রাইভার বলল, আর একটু হলেই ও গাড়ির নিচে চাপা পড়ত। আমি সময় মতো গাড়ির ব্রেক চাপলাম বলে বেঁচে গেল। তাও দেখুন, একটু ধাক্কায় রাস্তায় পড়ে গেছে। দীপা ওর ড্রাইভারকে বলে, আরে কথা পরে বলো, আগে দেখো কোথাও লাগলো নাকি ওনার। তখন ওই ড্রাইভারটি গিয়ে ওনাকে তুলে রাস্তার পাশে বসায়, গাড়ি থেকে জল এনে দেয়। এবার দীপার লোকটির দিকে ভালো করে তাকায়। মুহূর্তে দীপার বুকের রক্ত ছলকে ওঠে। শরীরের সব রক্ত জমাট বেঁধে যেন বুকে এসে ধাক্কা দেয়। কে ও? শ্যামলাল? হ্যাঁ, শ্যামলালই তো। বয়স এসে থাবা বসিয়েছে শরীরে। মুখে বেশ কয়েকদিনের না কামানো দাড়ি, কিন্তু ওই চোখ নাক শ্যামলালেরই। শ্যামলাল ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে দীপার দিকে। শ্যামলাল কি চিনতে পারলো দীপাকে? কি জানি। দীপা এখন কি করবে? নিজের পরিচয় দেবে? এমন সময় শ্যামলালের গলা, দিদিমণি বিছানার চাদর নেবেন? সস্তার জিনিস, তবে খুব খারাপ না, নিন না একটা। না, শ্যামলাল চেনেনি দীপাকে, তাহলে চাদর নিতে বলতো না। আবার শ্যামলালের গলা শোনা গেল, নিন না দিদিমণি একটা। আজকাল মানুষ বড় দোকান ছাড়া জিনিস কিনতেই চায় না। এদিকে বাড়িতে বউটা অসুস্থ। শ্যামলালের মুখে বিষণ্ণতা ছায়া পড়ে। দীপা আর কথা না বাড়িয়ে একটা চাদর হাত বাড়িয়ে নিয়ে একটা 2000 টাকার নোট হাতে দিয়ে প্রায় দৌড়িয়ে গাড়িতে গিয়ে বসে। তারপর ড্রাইভারকে বলে, তাড়াতাড়ি গাড়ি চালাও। পিছন থেকে তখনও শ্যামলাল ডাকছে, দিদিমণি ফেরত টাকাটা তো নিয়ে যান। গাড়িতে উঠে দীপার কানে একটাই কথা ভাসতে থাকে, দিদিমণি বউটা অসুস্থ। এত পরিবর্তন মানুষটার। অথচ একদিন দীপার হাজার শরীর খারাপেও দীপার কোনো খবর রাখেনি। সত্যি, মানুষের কত বদল হয়। হিথ্রো এয়ারপোর্টের বাইরে এসে দীপা একটু নিঃশ্বাস নিল। ট্রলি ব্যাগ ঠেলতে ঠেলতে আকাশের দিকে তাকিয়ে দেখল, কি সুন্দর নীল আকাশ। আচ্ছা, এখানেও কি পুজোর গন্ধ এসেছে? পরক্ষণেই নিজের মনে হেসে ওঠে দীপা। দূর, বুবলি তো বলেই, লন্ডনের আকাশে এই রোদ তো এই বৃষ্টি। আচ্ছা, মানুষের মনেও কি প্রকৃতির মতো মেঘ বৃষ্টির খেলা চলে? না হলে শ্যামলালের মতো মানুষও তার বউয়ের কথা ভাবে? নাকি সে শ্যামলালকে ছেলে উপহার দিতে পেরেছে বলেই তার এত কদর? কথাটা মনে হতেই নিজের মনেই হেসে ওঠে দীপা। এগুলো কি ভাবছে ও? ছেলে না মেয়ে হবে সেটা তো সবসময় বাবার ক্রোমোজোমের উপর নির্ভর করে। আর বুবলি তো তার সন্তান রত্ন। তবে কি এখনও সে মনে মনে রঘুনাথপুরের কিশোরী কন্যাটিই আছে? দূর, কি যে ভাবছে তখন থেকে। আসলে শ্যামলালের সাথে হঠাৎ দেখাটাই বোধহয় এইসব উল্টোপাল্টা ভাবনার কারণ। হঠাৎই পিছন থেকে একটা বলিষ্ঠ হাত এসে দীপার হাত থেকে ট্রলিটা টেনে নেয়। দীপা হকচকিয়ে তাকিয়ে দেখে একটি অল্প বয়সী বিদেশি ছেলে। আরে, ওকে তো অনেকবার দেখেছে ভিডিও কলে। বুবলির হবু বর ডিক। দীপার হাত থেকে ট্রলিটা নিয়ে সে বলে, হ্যালো মা, আই এম ডিক, ইয়োর সন। তারপর দীপার পায়ে হাত দিয়ে নমস্কার করে বলে, প্লিজ গিভ মি ব্লেসিং লাইক ইউর ট্র্যাডিশনাল ওয়ে। দীপা বিদেশি ছেলেটির মাথায় হাত রেখে আশীর্বাদ করে। তারপর ও চিবুকে হাত ছুঁয়ে স্নেহের চুম্বন এঁকে দেয় ওর কপালে। মুহূর্তে দীপার মনে হয়, এও তো এক রকমের সন্তান সুখ। এর মধ্যেই বুবলি ও দেশের জনপ্রিয় ব্ল্যাক ক্যাব বুক করে ফেলে। গাড়িতে যেতে যেতে নানা কথার মাঝে বুবলি দীপার হাত থেকে চাদরের প্যাকেটটা নিয়ে বলে, কি এমন মহার্ঘ জিনিস এতে আছে যেটা তখন থেকে হাতে ধরে বসে আছো? দীপা বলে, জঞ্জাল, একে ঘরে নেওয়া যাবে না।
ঘরে যাওয়ার আগে ডাস্টবিনে ফেলে দেবে বলে প্যাকেটটা বুবলির হাতে দেয়। তারপর মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর সে পিছনের কথা ভাববে না। তার জীবন নদীতে কিছুটা পার ভেঙেছে ঠিকই, তবে গড়েছে অনেক বেশি। ক্ষণিকের ঢেউ সেই নদীতে তরঙ্গ তুললেও তা এখন স্থিমিত। হ্যাঁ, সামান্য করুণা সে শ্যামলালকে দেখিয়েছে, এর বেশি কিছু নয়। হঠাৎই বুবলির একটা হাত এসে দীপাকে জড়িয়ে ধরে। দীপার মনে হয় তার থেকে বেশি সুখী আর কেউ নেই। গাড়ির ভেতর থেকে নীল আকাশের দিকে চেয়ে দীপা মনে মনে গেয়ে উঠল, আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।